আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের দশম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে আমাদের দেশ ভারত, এই অধ্যায়ের ভারতের স্বাভাবিক উদ্ভিদ এই অংশের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের আগের পার্টের ভিডিওগুলি যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। পাঠ্য বইয়ের 87 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। এক দাগের প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? উত্তরে লিখবে, মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপরে নির্ভর করে জন্মানো গাছপালাকে স্বাভাবিক উদ্ভিদ বলে। দুই দাগের প্রশ্ন, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণত কত ভাগে ভাগ করা হয় ও কি কি? উত্তরে লিখবে, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়, যথা 1. ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, 2. ক্রান্তীয় পাতাঝরা অরণ্য, 3. কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ, 4. উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্বু অরণ্য, 5. পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য। পাঠ্য বইয়ের 88 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 3 দাগের প্রশ্ন, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য সম্পর্কে আলোচনা করো। উত্তরে লিখবে, ভারতের স্বাভাবিক উদ্ভিদের মধ্যে অন্যতম হল ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। বক্স করে পয়েন্ট করো। প্রাকৃতিক পরিবেশ, 200 সেমি এর বেশি বৃষ্টিপাত আর 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই অরণ্যের ক্ষেত্রে উপযুক্ত। তারপরে বক্স করে পয়েন্ট করো প্রধান প্রধান গাছ। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে, যে ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের প্রধান প্রধান গাছগুলোর নাম লেখো। তো এটা শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে, সেই হিসেবে মুখস্থ করে লিখবে এই অরণ্যের প্রধান গাছগুলি হলো রবার, রোজউড, আয়রন উড, গর্জন, মেহগনি, এবিনি, চাপলাস, বাঁশ। তারপরে বক্স করে পয়েন্ট করবে গাছের বৈশিষ্ট্য। এটাও আলাদা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, 2 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, যে ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের যে গাছ, সেই গাছের বৈশিষ্ট্যগুলো লেখো। সেই অনুযায়ী আমি লিখিয়ে দিয়েছি, তোমরা এটাই যদি আলাদা করে প্রশ্ন হিসেবে আসে যে ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের গাছের বৈশিষ্ট্যগুলো লেখো, সেগুলো তোমরা এই উত্তরটাই লিখতে পারবে। লেখো, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের গাছের বৈশিষ্ট্যগুলি হলো, সারা বছর গাছের পাতা সবুজ থাকে, গাছের গুঁড়ি মোটা, কাঠ শক্ত ভারী, গাছের দৈর্ঘ্য বেশি। এরপরে বক্স করে পয়েন্ট করবে ভারতের কোথায় কোথায় দেখা যায়। উত্তরে লিখবে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহ, পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে এই অরণ্য দেখা যায়। এরপরে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, ক্রান্তীয় পাতাঝরা অরণ্য সম্পর্কে আলোচনা করো। উত্তরে লিখবে, ভারতের স্বাভাবিক উদ্ভিদের মধ্যে অন্যতম হল ক্রান্তীয় পাতাঝরা অরণ্য। বক্স করে পয়েন্ট করো প্রাকৃতিক পরিবেশ। এই ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের জন্য কেমন প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন? 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত আর 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই অরণ্যের জন্য উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ। এরপরে বক্স করে পয়েন্ট করো প্রধান প্রধান গাছ। এই অরণ্যে কি কি প্রধান প্রধান গাছ রয়েছে? শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, লিখবে এই অরণ্যের প্রধান গাছগুলি হলো শাল, সেগুন, চন্দন, বাঁশ, আম, জাম, বট, অশ্বত্থ, পলাশ, শিমুল, মহুয়া। কমা কমা দিয়ে লিখবে। তারপরে বক্স করে পয়েন্ট করবে গাছের বৈশিষ্ট্য। এই পয়েন্টের আন্ডারে লিখবে, এই অরণ্যের গাছের বৈশিষ্ট্যগুলি হলো, শুষ্ক ঋতুতে গাছের পাতা ঝরে যায়। এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, যে কোন স্বাভাবিক উদ্ভিদের শুষ্ক ঋতুতে গাছের পাতা ঝরে যায়? লিখবে ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের। তারপরে পয়েন্ট, চিরসবুজ গাছের থেকে দৈর্ঘ্যে সামান্য কম।
তারপরে বক্স করে পয়েন্ট করবে ভারতের কোথায় কোথায় দেখা যায় এই ক্রান্তীয় পাতাঝরা অরণ্য। এই পয়েন্টের আন্ডারে লিখবে সমগ্র গাঙ্গেয় সমভূমি, পশ্চিমবঙ্গ, বিহার, অসম, ভারতের উপদ্বীপীয় মালভূমি ও হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে এই অরণ্য দেখা যায়। 5 দাগের প্রশ্ন, কাটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। উত্তরে লিখবে ভারতের স্বাভাবিক উদ্ভিদের মধ্যে অন্যতম হলো কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। বক্স করে পয়েন্ট করো প্রাকৃতিক পরিবেশ। এই পয়েন্টের আন্ডারে লেখো 25 থেকে 50 সেমি বৃষ্টিপাত আর চরম ভাবাপন্ন জলবায়ু অঞ্চলে এই উদ্ভিদ দেখা যায়। এর জন্য গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা প্রয়োজন 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। তারপরে বক্স করে পয়েন্ট করবে প্রধান গাছ। এই পয়েন্টের আন্ডারে লিখবে কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদের প্রধান গাছগুলি হলো ফণিমনসা, অ্যাকেসিয়া, বাবুল, খেজুর ইত্যাদি। গাছের বৈশিষ্ট্য, এই পয়েন্টের আন্ডারে লিখবে কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় গাছের ক্ষেত্রে অত্যধিক বাষ্পীভবনের জন্য গাছ মাটি থেকে জল কম পায়, তখন প্রস্বেদন কমাতে পাতাগুলো খুব ছোট হয়, কখনো কখনো কাঁটায় পরিণত হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে গাছের পাতাগুলো কেন কাঁটায় পরিণত হয়, এই পয়েন্টটা সম্পূর্ণ লিখে দেবে, সম্পূর্ণ উত্তর সঠিক হবে। তারপরে বক্স করে পয়েন্ট করবে ভারতের কোথায় কোথায় দেখা যায়। এই পয়েন্টের আন্ডারে লিখবে রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব এর উত্তর পশ্চিম অংশে এই ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। তারপরে চলে আসছি পাঠ্য বইয়ের 89 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে 6 দাগের প্রশ্নে উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্বু অরণ্য সম্পর্কে আলোচনা করো। উত্তরে লিখবে ভারতীয় স্বাভাবিক উদ্ভিদের মধ্যে অন্যতম হলো উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্বু অরণ্য। বক্স করে পয়েন্ট করো প্রাকৃতিক পরিবেশ। এই পয়েন্টের আন্ডারে লেখো সাধারণত উপকূল অঞ্চলের জোয়ারের জলে লবণাক্ত মাটিতে এই উদ্ভিদ বেড়ে ওঠে। বার্ষিক গড় তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 50 সেমির বেশি। এই অরণ্য গড়ে ওঠার জন্য উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ। তারপরে বক্স করে পয়েন্ট করবে প্রধান গাছ। এই পয়েন্টের আন্ডারে লিখবে উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্বু অরণ্যের প্রধান গাছগুলি হলো সুন্দরী, গরান, হেতাল, হোগলা, গোলপাতা ইত্যাদি। এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। গাছের বৈশিষ্ট্য, উত্তরে লিখবে জলজ অঞ্চলে শ্বাস নেওয়ার জন্য এই ধরনের গাছে শ্বাসমূল দেখা যায়। নরম মাটিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য এই ধরনের গাছে ঠেসমূল দেখা যায়। তারপরে বক্স করে পয়েন্ট করবে যে ভারতের কোথায় কোথায় দেখা যায়। এই পয়েন্টের আন্ডারে লিখবে পশ্চিমবঙ্গের সুন্দরবন, উড়িষ্যার চিল্কা উপহ্রদ, অন্ধ্রপ্রদেশের কোলেরু ও পুলিকট উপহ্রদ, গুজরাটের কচ্ছ ও খাম্বাট উপসাগরের তীরবর্তী এলাকায় উপকূলীয় ম্যানগ্রোভ ও লবণাম্বু অরণ্য দেখা যায়। 7 দাগের প্রশ্ন, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য সম্পর্কে আলোচনা করো। উত্তরে লিখবে ভারতের স্বাভাবিক উদ্ভিদের মধ্যে অন্যতম হল পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য। বক্স করে পয়েন্ট করবে প্রাকৃতিক পরিবেশ। এই পয়েন্টের আন্ডারে লিখবে 1500 মিটারের বেশি উঁচু অঞ্চলে এই অরণ্য দেখা যায়। এই অরণ্যের জন্য বার্ষিক গড় তাপমাত্রার প্রয়োজন 15 ডিগ্রি সেলসিয়াসের কম। তুষারপাত বা বৃষ্টিপাত প্রয়োজন 50 থেকে 100 সেমি। প্রধান গাছ, এই পয়েন্টের আন্ডারে লিখবে পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের প্রধান গাছগুলি হলো পাইন, ফার, স্প্রুস, বার্চ, সিডার, দেবদারু, ওক, লার্চ, পপলার, উইলো ইত্যাদি। পাঠ্য বইয়ের 90 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 8 দাগের প্রশ্ন, অরণ্য আমাদের বন্ধু কেন, আলোচনা করো। উত্তরে লিখবে বন্ধুর মতোই অরণ্য আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। যেমন 1, অরণ্য কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ও বাতাসে অক্সিজেন যোগ করে। 2, অরণ্য কাঠ শিল্প ও কাগজ শিল্পের কাঁচামাল সরবরাহ করে। 3, অরণ্য বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। 4, অরণ্য থেকে মধু, মোম, গঁদ, রজন, আঠা ইত্যাদি পাওয়া যায়। 5, অরণ্য বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। 6, অরণ্য মাটি ক্ষয় কমায়। 7, অরণ্য বন্যা ও খরা নিয়ন্ত্রণ করে। অরণ্য অনেক বন্যপ্রাণীর আবাসস্থল ইত্যাদি বিভিন্ন কারণে
অরণ্য আমাদের বন্ধু। 9 দাগের প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কবে? উত্তরে লিখবে 21শে মার্চ। 10 দাগের প্রশ্ন, বর্তমানে অরণ্য সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? উত্তরে লিখবে অরণ্যের গুরুত্ব বুঝতে পেরে মানুষ এখন অরণ্য বাঁচানোর দিকে নজর দিয়েছে। তার জন্য যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা হলো: 1. নিজের এলাকায় সবাই মিলে নদী, লাইব্রেরি, খেলার মাঠ, স্কুল, রাস্তাঘাট, পুকুর, ধর্মীয় স্থান সংলগ্ন স্থানে গাছ লাগিয়ে গাছের সংখ্যা বাড়িয়ে তোলা হচ্ছে। 2. পশুচারণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। 3. চোরা চালানকারীদের বনে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। 4. আইন করে গাছ কাটা বন্ধ করা হচ্ছে। পাঠ্য বইয়ের 91 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 11 দাগের প্রশ্ন, আয়ুর্বেদ চিকিৎসা কাকে বলে? উত্তরে লিখবে ভারতে প্রাচীনকাল থেকে ভেষজ উদ্ভিদের ব্যবহার চলে আসছে। এর উপর ভিত্তি করে যে চিকিৎসা পদ্ধতি গড়ে উঠেছে তার নাম আয়ুর্বেদ চিকিৎসা। 12 দাগের প্রশ্ন, ম্যালেরিয়া রোগের উপশমকারী কুইনাইন তৈরি হয় কোন গাছের ছাল থেকে? উত্তর লিখবে সিঙ্কোনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 দাগের প্রশ্ন, উচ্চ রক্তচাপ কমানোর রেসারপিন তৈরি হয় কোন গাছ থেকে? উত্তর লিখবে সর্পগন্ধা। তোমাদের পাঠ্য বইয়ের 91 নং পৃষ্ঠাতে দেখবে সবুজ বাহিনীর ভেষজ বাগান। এখানে বেশ কিছু ভেষজ উদ্ভিদের নাম লেখা রয়েছে এবং কোন উদ্ভিদের দ্বারা আমরা কীভাবে উপকৃত হই সেটাও লেখা রয়েছে। এগুলো ভালো করে পড়বে। দেখো, বাসক কী সারায়? সর্দি কাশি সারায়, ত্বক ভালো রাখে। এটা কোথায় পাওয়া যায়? ভারতের প্রায় সব রাজ্যে পাওয়া যায়, মুখস্থ করে রাখবে। নিম, এটা কি উপকার করে? ত্বক, লিভার, দাঁত ও চুল ভালো রাখে। পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে পাওয়া যায়। সিঙ্কোনা, এটা কি করে? কুইনাইন তৈরি হয় যা ম্যালেরিয়ার উপশম ঘটায়। এই সিঙ্কোনা কোথায় পাওয়া যায়? দার্জিলিং জেলার মংপুতে পাওয়া যায়। শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। তারপরে দেখো, তুলসী কি কাজ করে? হাঁপানি, সর্দি কাশি, পেটের অসুখের উপশম হয় এই তুলসীর দ্বারা। হৃৎপিণ্ড ভালো রাখে। ভারতের প্রায় সব রাজ্যেই তুলসী পাওয়া যায়। তারপরে চলে আসছি সর্পগন্ধা। এটায় রেসারপিন তৈরি হয় যা উচ্চ রক্তচাপ কমায়। এই সর্পগন্ধা থেকে রেসারপিন তৈরি হয়, পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে আসে। পশ্চিমঘাট পর্বতের আর্দ্র অরণ্যে পাওয়া যায় এই সর্পগন্ধা। তারপরে দেখো, পাশেই রয়েছে চিরতা। চিরতা কি কাজ করে? লিভারের ও পেটের অসুখ সারিয়ে তোলে। কোথায় পাওয়া যায় চিরতা? মেঘালয় ও হিমালয়ের পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। তারপরে একদম নিচে রয়েছে কালমেঘ। কি কাজ করে? চামড়ার রোগ সারায়, অ্যান্টিবায়োটিকের কাজ করে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অ্যান্টিবায়োটিকের কাজ করে কোন ভেষজ উদ্ভিদ, উত্তরে লিখবে কালমেঘ। এই কালমেঘ কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ ভারতে পাওয়া যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।